KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। আজকের অনুষ্ঠানের নাম দিয়েছি পিচের দাবানলে, কারণ পিচ নিয়ে জ্বলছে গোটা ইডেন গার্ডেন্স এবং ইডেন গার্ডেন্স KKR CAB অনেক কিছু হচ্ছে, অনেক কথা আজকের অনুষ্ঠানে বলবো। তার আগে বলি যে অনুষ্ঠানটা নিবেদন করেন UAM, গুড এডুকেশন গুড জবস, আর আমাদের এই কুইজ হয়। গিফট স্পন্সর করেন এক্সপ্রেশন নভেলটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। আমার সঙ্গে থাকেন রোজকার মতোই, আজকেও আছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। এবার জয়জ্যোতির কাছে যাওয়ার আগে আমি আপনাদের একটা খবর দিই। সেই খবরটা হচ্ছে যে কালকে যে মন্তব্যটা করেছেন KKR ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় সম্পর্কে, সেটা CAB ভীষণ সিরিয়াসলি নিয়েছে। ইনফ্যাক্ট এই অনুষ্ঠানটা আপনারা দেখছেন এত রাত্রিরে, আমি একটুও বিস্মিত হব না যদি রাত্রিরে কিছুক্ষণ আগে যদি লিখিতভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অজিঙ্ক্য রাহানের বিরুদ্ধে কমপ্লেন যায়। দুটো রাস্তা, এক, KKRকে সরকারিভাবে জানানো যে ক্যাপ্টেন কি করে কথা বলতে পারেন। যে CAB হর্ষ ভোগলে এবং সাইমন ডুলকে প্রায় আনওয়েলকাম করে দিয়েছে। দেখবেন হর্ষ ভোগলে আসছিল না, সাইমন ডুলকে আমরা দেখিনি পিচ নিয়ে মন্তব্যের পর। তারা এত বড় কথা বললেন টিমের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে প্রেস কনফারেন্সে ম্যাচ হারার পর, যে পিচ প্রস্তুতকারক যা পাবলিসিটি পাওয়ার তো পেয়েই গেছেন। এই ধরনের কথা কী করে KKR ক্যাপ্টেন বলতে পারেন, যেখানে এই উইকেটটা ইভেনচুয়ালি ভারতীয় বোর্ডের হাতে। উইকেটটা কিন্তু CABর হাতে নয়, CABর ওপরে রয়েছে ভারতীয় বোর্ড, তারা অ্যাপ্রুভ করে উইকেটটা। সেক্ষেত্রে অজিঙ্ক্য রাহানে যদি CAB নিয়ে বলেন, তার মানে কিন্তু বোর্ডের বিরুদ্ধে বলা। কোনো রেজিস্টার্ড ক্রিকেটার কি ভারতীয় বোর্ডের বিরুদ্ধে বলতে পারেন? এটুকু বলতে পারি, CAB ক্ষোভের আগুনে ফুটছে। এবং যতদূর জানি যে একটা অফিসিয়াল মেল CABর পক্ষ থেকে ভারতীয় বোর্ডের কাছে যাওয়ার কথা অজিঙ্ক্য রাহানের মন্তব্যের প্রেক্ষিতে। এবং এটুকু বলা যায় যে কালকের ম্যাচ শেষ হয়ে গেছে, কিন্তু যে ম্যাচটা আরও আগে শেষ হয়ে গিয়েছিল, মধুরেণ সমপদ ঘটেছিল, মনে করা হচ্ছিল যে CAB এবং KKRের মধ্যে, সেই ম্যাচটা কিন্তু আবার শুরু হলো। কারণ অনেকেই মনে করছেন যে অজিঙ্ক্য রাহানে যে ধরনের মানুষ, তিনি এসব এসে বলার নন। তাকে কি পেছনে কেউ ইন্ধন জুগিয়েছিল, কি হয়েছিল? আমি জয়জ্যোতি ঘোষের ভার্সনটা শুনি। হ্যাঁ, অবাক করা, মানে কালকের এই প্রেস কনফারেন্সে অজিঙ্ক্য রাহানের এই মন্তব্য, এইটুকু তো ঠিক আছে। তারপরে আরও একটা কথা তিনি করেছেন, সেটা আরও চমকে দেওয়ার মতো। তিনি বলছেন যে মানে এখানে বলে তো কোনো লাভ নেই, ঝামেলা বাড়বে। আমার যেখানে বলার দরকার সেই যারা IPL অর্গানাইজিংয়ে দায়িত্বে থাকে তাদেরকে বলবো এই পিচ নিয়ে। মানে এটা আরও সাংঘাতিক। এরপর অবশ্যই সুজন মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ, সুজন মুখোপাধ্যায় নিজে কিছু বলতে চাননি, কী বা বলবেন। তার ঘনিষ্ঠরা এটাই বলছেন যে যদি এটা মানে কলকাতা জিতে যেত, তাহলে কি একই ভার্সন থাকতো অজিঙ্ক্য রাহানের? তাদের দাবি ছিল উইকেট টার্ন হবে। তবে উইকেট নিয়ে আমি একটা কথা এখানে বুঝতে পারি না। প্রথম থেকে এটা আমি প্রশ্ন করবো যে এর আগেও ডোয়েন ব্রাভো প্রেস কনফারেন্স করেছেন, চন্দ্রকান্ত পণ্ডিত প্রেস কনফারেন্স করেছেন। ওদের ভার্সনটা কিন্তু অন্যরকম ছিল। ওদের ভার্সন ছিল উইকেট যেরকমই থাকুক, আমরা ভালো পারফর্ম করবো, আমরা ভালো ক্রিকেট খেলবো, ম্যাচ জিতবো। কালকের ম্যাচ হারার পর 4 রানে তারপর ভার্সনটা কোথাও একদম পাল্টে গেল। শুধু পাল্টে গেল না, একদম নিশানা করা হচ্ছে এক্ষেত্রে CABকে, প্রিসাইসলি এখানে সুজন মুখোপাধ্যায়কে। তবে নিশানায় CAB, আপনি কি ভাবে দেখছেন? না, আমি খুব পরিষ্কার দেখছি অজিঙ্ক্য রাহানেকে কেউ বা কারা, টিমের কোনো মাথা নিশ্চয়ই বলছেন অজিঙ্ক্য রাহানেকে এটা বলতে। অজিঙ্ক্য রাহানে নিজে এটা বলবেন বলে আমার মনে হয় না। এবং পুরো দোষটা CABর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। যে লড়াইটা, ঠান্ডা লড়াইটা মিটে গিয়েছিল, সেই ঠান্ডা লড়াইটা মনে করুন আবার, ওই যে বললাম পিচের দাবানলে। KKR কালকে 4 রানে হেরেছে। পৃথিবী শুদ্ধ লোক জানে যে KKR 4 রানে হেরেছে নিজেদের জন্য। KKR আত্মহত্যা করেছে। অনেকে বলছেন যে এই ঋষভ পন্থ কালকে খেলা বন্ধ করে যেরকম তিনি T20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে যেরকম করেছিলেন, সেরকম করাতে ম্যাচটা নাকি স্লো হয়ে গেছে। হতেই পারে, ঋষভ পন্থ তার কাজ করেছেন, কিন্তু তারপরেও কি আমরা দেখিনি যে KKR জয়ের মুখে 5টা ওয়াইড? শার্দুল ঠাকুর, আবার বলছি, ইডেন গার্ডেন্সের বুকে কখনো হয়নি কোনো বোলার 5টা ওয়াইড করে। গোটা টিম কাঁপছে, কেউ গিয়ে তাকে বলতে পারছে না কি করতে হবে, শুধু ঋষভ পন্থ বলছেন হচ্ছেটা কি। সেই ঠকঠকানির অবস্থা থেকে KKR কি করে, এখনও আজকেও আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে যে রিঙ্কু সিং এবং রাসেলের আগে রমনদীপ সিং, অংরেশ রঘুবংশী
কি করে যেতে পারেন? মানে আমার মনে হয় অনূর্ধ্ব 10-এর কোচও পাঠাবেন না। তো আমার প্রশ্ন হচ্ছে, এই KKR এর অ্যাকাউন্টেবিলিটিটা কে নেবে? ডোয়েন ব্রাভো নেবেন নাকি চন্দ্রকান্ত পণ্ডিত নেবেন? আমার তো মনে হয় চন্দ্রকান্ত পণ্ডিতের নেওয়া উচিত। তিনি তো এবার টিমের সর্বেসর্বা। ডোয়েন ব্রাভো মেন্টর আছেন, ঠিক আছে, পণ্ডিত তো সর্বেসর্বা। তিনি তাহলে কি করছেন? এই সিদ্ধান্তটা আমি বলছি, আমি প্রথমে যখন দেখছিলাম নামতে, আমি বলছিলাম রিঙ্কু সিংয়ের বোধহয় কোনো চোট লেগেছে। একজন বললেন না লেফট কম্বিনেশন। লেফট কম্বিনেশন কিসের? তোমার তো ওপেনিংয়ে লেফট কম্বিনেশন, তুমি যখন সেটা ভাঙছো না, তার মানে তুমি লেফট কম্বিনেশনে বিব্রত নও। রমনদীপ সিং আছে, তাও আমি মেনে নিলাম হার্ড হিটার। অংরিশ রঘুবংশী, মানে রিঙ্কু সিং রাসেল পিছনে, এবং একটা হিট দূরে ছিল KKR, একটা বাউন্ডারিতে 4 হয়ে যেত। তার মানে খুব পরিষ্কার যে তোমার চিন্তাভাবনায় গলত। তুমি এসে প্রেস কনফারেন্সে পুরো ওনাসটা সিএবির ওপর দিয়ে দিলে যে সিএবি উইকেট করতে পারেনি। এটা কি শাহরুখ খানকে বোঝাচ্ছিলে? কে শাহরুখ খানকে বোঝাচ্ছিল? কে বা কারা? কে শাহরুখ খানকে বোঝালে সুবিধা হবে? শাহরুখ কালকে আসেননি, জয় মেহতাও আসেননি কালকে। তাহলে কি কোনো পক্ষ নিজের থেকে দোষটা শাহরুখ খানের কাঁধে দেওয়ার চেষ্টা, শাহরুখ খানকে বোঝানোর চেষ্টা করছে যেন অন্য লোক দোষী? অবশ্যই এটা একদম স্পষ্ট। মানে যেখানে কালকে এটা নিয়ে এত আলোচনা হচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন যে কেন রিঙ্কু বা রাসেলকে আগে নামানো হলো না, এটা বোঝা গেল না। যেখানে পরিষ্কার মিসম্যানেজমেন্ট KKR টিম ম্যানেজমেন্টের, সেটাকে একদম মানে শাক দিয়ে মাছ ঢাকা বলা যেতে পারে, যার জন্য এতটা আক্রমণাত্মক। সাধারণত আক্রমণাত্মক হন না অজিঙ্ক্য রাহানে। কালকের এটা মানে ভার্সন 2 নাকি অন্য অবতারে অজিঙ্ক্য রাহানে এসেছিলেন, ভালো ব্যাটিং করছিলেন, তবে যেন প্রেস কনফারেন্সে আরও চালিয়ে খেলেন। তবে এটা যে বুমেরাং হতে পারে সেটা হয়তো তিনি তার ধারণা নেই। না, অজিঙ্ক্য রাহানে কালকে অত ভালো খেলতে খেলতে যে শটটা দিয়ে আউট হয়ে গেলেন লোপ্পা হাতে দিয়ে, সেটা কি উইকেট তার জন্য দায়ী? কে দায়ী? অজিঙ্ক্য রাহানে নিজে দায়ী। এত ব্রিলিয়েন্ট খেলতে খেলতে ম্যাচটা কোথায় নিয়ে চলে যাবেন শেষ অবধি, যেভাবে বিরাট কোহলি ফিনিশ করবেন, হাতে লোপ্পা দিয়ে চলে গেলেন। আর প্রত্যেকে পরের পর আউট হয়ে চলে গেছেন। হর্ষিত রানা 3টে বলে 1 রান করেছেন ওই সময়ে। তোমার একটা নতুন বোলার, রুকি বোলার বল করছে, 3টে বলে তুমি 1 রান করছো, অমার্জনীয় অপরাধ। তুমি এখন ইন্ডিয়ান টিমের প্লেয়ার, তুমি মোটামুটি ডিসেন্ট ব্যাট করো। তার জন্য সুজন মুখার্জি কি করেছেন? আমরা এই আলোচনায় সুজন মুখার্জি 4 বার BCCI-এর বেস্ট কিউরেটর অ্যাওয়ার্ড পেয়েছেন। আমি আসছি ইডেন পিচ নিয়ে আলোচনায়। পিচের দাবানলে আজকের এই অনুষ্ঠানের নাম নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না প্লিজ, খুব দ্রুত ফেরত আসছি আপনাদের কাছে। এলাম বিরতির পর UM নিবেদিত স্টেডিয়াম বুলেটিনে। যেটা বলছিলাম, সুজন মুখোপাধ্যায় 4 বার BCCI-এর বেস্ট কিউরেটর অ্যাওয়ার্ড পেয়েছেন। 4 বার। CAB দেয়নি, BCCI দিয়েছে। ইডেন গার্ডেন্স উইকেটে গত বছরও প্রচুর রান হয়েছে। আপনাদের মনে থাকতে পারে বেয়াস্টো এসে এখানে ম্যাচ জিতিয়ে দিয়ে গেছেন, অসম্ভব ম্যাচ। বাটলার এসে জিতিয়ে দিয়ে গেছেন, অসম্ভব ম্যাচ। গত বছর তো কেউ এসবের কথা বলেনি। KKR চ্যাম্পিয়ন হয়েছে 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলে। বাটলার দুর্ধর্ষ না খেললে, বেয়াস্টো দুর্ধর্ষ না খেললে KKR আরও ম্যাচ জিতত। আমার প্রশ্ন হচ্ছে, 7 ম্যাচের মধ্যে 5 ম্যাচ তো এই উইকেটে খেলেই জিতেছে। তাহলে প্রবলেমটা হঠাৎ করে এবছরে এত বারবার করে উইকেটের দোহাই KKR দিচ্ছে কেন? যেটা জয়জ্যোতি বললো সেটাই কি তাই, যে শাক দিয়ে মাছ ঢাকা, যে নিজেরা তো আমরা নিলামে গন্ডগোল করেছি, CAB-র ঘাড়ে দিচ্ছি? কারণটা কি? কোনো কারণ মানে এটি বলার যে কারণটাই এখানে খুঁজে বের করতে পারছে না বলেই টোটালি টার্গেট হচ্ছে CAB বা সুজন মুখোপাধ্যায়। 4 রানে হার, এবং কালকে ডে ম্যাচ ছিল। তার আগের দিন দুটো দলেরই তরফ থেকে যারা এসেছিলেন তারা পরিষ্কার বলেছেন উইকেটটা ফ্যাক্টর হবে না, কারণ ডে ম্যাচ এখানে হয়তো বল সেরকম একটু স্লো হতে পারে, স্লো সাইডে যেতে পারে। স্লো কোথায়? কালকে তো মানে সান্টা ক্লজের ব্যাটিং উইকেট দেওয়া হয়েছে, বল পরে ব্যাটে আসছে। এবার তুমি যদি বলো যে তোমার জন্য টার্নার করতে ইডেন গার্ডেন্স উইকেট 2016-র পর থেকে নতুন করে যখন সৌরভ প্রেসিডেন্ট হন, যেভাবে নতুন করে করা হয়েছে, সৌরভ বোধহয় সেক্রেটারি তখন 2016-তে যখন T20 ওয়ার্ল্ড কাপ হয়, পুরো ঢেলে সাজানো হয়। তারপর থেকে উইকেটটা এত মজবুত হয়েছে যে উইকেটটাকে ঘূর্ণি তৈরি করা খুব ডিফিকাল্ট। এবার 2016 থেকে 2025 তো 9টা দিন নয়, 9টা বছর। আমার কথা হচ্ছে, তুমি 9টা বছরে বুঝতে পারো নি যে উইকেটটা এরম হয়ে গেছে, যে আমার টিমটা এখন এরম করতে হবে। তুমি একটা চোটগ্রস্ত উমরান মালিককে নিয়েছো, সেটা তো CAB-র দোষ নয় বা অন্য কারোর দোষ নয়। তুমি কেন পেসার নিলে না? তুমি তো জানতে যে পেসারদের এরকম অবস্থা। হর্ষিত রানা, সত্যি তো হর্ষিত রানাকে ক্লান্ত লাগছে। হর্ষিত রানা তো রান দিচ্ছেন, বৈভব অরোরাজরা কাউকে মনে হচ্ছে না ফর্মে বলে। এর দোষটা তো CAB-র নয়। স্পেন্সার জনসনকে তুমি নিজে রিক্রুট করেছো, তুমি জানতে না যে তার পেস কীরকম? তুমি বেটার পেস বোলার নিতে পারতে না?
তুমি তো নাওনি, তুমি তো মোহাম্মদ শামিকেও নাওনি, তুমি তো মোহাম্মদ শামিকে অন্তত নিতে পারতে। তুমি তো গেছিলে 9,75,00,000 গিয়ে তুমি ছেড়ে দিলে, 10 কোটিতে হায়দ্রাবাদ থেকে নিয়ে নিল। এরম আজব অকশন আমরা আজ অব্দি দেখিনি। 9,75,00,000 অব্দি তুমি আছো, 10 কোটিতে নেই, হায়দ্রাবাদ নিয়ে চলে গেল। তুমি তো ভালো পেস বোলার নাওনি, সেটার দায় কি করে অন্য কারোর হতে পারে? একদম। আর অকশনই যা গন্ডগোলটা হয়েছে, অকশনই। আর এই স্পেন্সার জনসনকে বলা হচ্ছিল যে পরবর্তী স্টার্ট কি পারফরমেন্স দিয়েছেন গত 4টি ম্যাচে আমরা একদম দেখে নিয়েছি। আমি বলছি না পরের ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স দিতে পারবে না, তবে টিম সিলেকশনটাই যেখানে ঠিকঠাক হয়নি, এনরিক নোটিয়া চোটের জন্য খেলতে পারছেন না, আর যেখানে স্ট্র্যাটেজিগত ভুল হচ্ছে সেখানে বারবার ওই উইকেট নিয়ে আসা। আমার রবি শাস্ত্রীর কথা মনে পড়ছে এই সমস্ত। একজন একটা ভালো কথা লিখেছেন, বলো রবি শাস্ত্রী, বলো। আমি রবি শাস্ত্রীর কথা মনে পড়ছিল। রবি শাস্ত্রী এক সময় বলতেন আমার ওই একটা টেস্ট ম্যাচ বা টেস্ট সিরিজ জিতে যে ভার মে যায় উইকেট, মানে এখানে এসছি আমরা জিততে, উইকেট যেরকমই থাকুক না কেন। এই একই কথা কিন্তু ডোয়েন ব্রাভো এর আগে প্রেস কনফারেন্সে বলেছেন, মানে এই ম্যাচের আগের প্রেস কনফারেন্সে। চন্দ্রকান্ত পণ্ডিত একই সুরে তাল মিলিয়েছেন। হঠাৎ করে কি হলো যে 4 রানে হার এবং টোটালি 360 ডিগ্রি ঘুরে গেলেন, এবং পুরো দোষটা মানে আজিঙ্ক রাহানে হয়তো এখানে এসছেন, পেছনে তো আরো অনেকে রয়েছেন। তিনি বলছেন যে আমি কিছু বলবো না, এখানে একেবারে বলে লাভ হবে না, আমি অর্গানাইজারকে বলবো, কি সব। এবং কেকেআরে কোনো নতুন প্লেয়ার দেখাই যাচ্ছে না। কেকেআর যে একটা নতুন প্লেয়ার, সব কটা টিম কাউকে না কাউকে নতুন একটা প্লেয়ার থ্রো করেছে, বের করেছে। কেকেআরে সেই প্লেয়ারের সংখ্যা কোথায়? আজকে রমনদীপ সিংকে কিন্তু গৌতম গম্ভীর সুযোগ না দিলে, আগের বার আংরিশ রঘুবংশীকে একটা ম্যাচে হঠাৎ 3 নম্বরে না নামালে তারা কিন্তু স্টার হতেন না, বা অন্তত পরিচিত হতেন না। সেই ঝুঁকিটাই তো দেখা যাচ্ছে না কেকেআরে। সবাই সেফ একটা ইয়েতে খেলছে। আমি বাজি রেখে বলতে পারি, গৌতম গম্ভীর কোচ হলে পরের ম্যাচে আন্দ্রে রাসেল বাদ পড়তেন। মনে রাখতে হবে গত বছর মিচেল স্টার্ক একটা ম্যাচে বাদ পড়েছিলেন, 26 কোটি টাকা দিয়ে তাকে কেনা হয়েছিল। ফ্র্যাঞ্চাইজি গম্ভীরকে জিজ্ঞেস করতে পারতো যে একে 26 কোটির আমরা দাম পাচ্ছি না, তারপর তুমি যদি একটা ম্যাচে ওকে বসিয়ে দাও তাহলে পার ম্যাচে ওর টাকাটা আরও বেড়ে যায়। সেই কথাটা শোনার ঝুঁকি নিয়েও গম্ভীর কিন্তু তাকে একটা ম্যাচে বসিয়ে দিয়েছিলেন। সেই সাহসটাই কেকেআর ম্যানেজমেন্টে দেখা যাচ্ছে না। গম্ভীরের ধারণাটাই মানে অন্যরকম ছিল। মানে তিনি যে দর্শনে বিশ্বাস করেন তার দর্শনটা হচ্ছে টিম গেম, মানে ওখানে টিমটাই প্রাধান্য পাবে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের কোনো দাম নেই তার কাছে। আর এই জন্যই স্টার্ক বসেছিলেন। আর একদম আমি সহমত তো গৌতম যেটা বললেন, যে উনি যদি থাকতেন মেন্টর হিসেবে তাহলে আন্দ্রে রাসেল অবশ্যই বসতেন, তার জায়গায় অন্য কেউ খেলতেন, মঈন আলী খেলতেন বা রববেন পাওয়েল খেলতেন, কেউ না কেউ খেলতেন, তবে রাসেল অবশ্যই বসতেন। রমনদীপ সিংকে কেন সেরকম বল করানো হচ্ছে না আমি জানি না। রমনদীপ সিং কি বোলার হিসেবে ফর্মে নেই? তোমার যদি রাসেলকে বোলার হিসেবে রাখতে হয়, তুমি তাহলে বাদ দিতে পারবে না রাসেলকে। তুমি কি যদি পাওয়েলকে আনতে পারবে না, কারণ রাসেল তোমায় 2 ওভার কি 3 ওভার বল করে দেন, তাহলে রমনদীপকে বল করাও। কোনো বোঝা যাচ্ছে না যে পরিকল্পনাটা অ্যাকচুয়ালি কী। আর আবার বলছি যে কোনো আন্ডার-19, আন্ডার-20 কোনো প্লেয়ারকে যে কেকেআর ছুড়ে দিল সেটারও কোনো নমুনা নেই। আর চন্দ্রকান্ত পণ্ডিত গিয়ে মনে পড়লো যে আজকের কুইজে আমি একটা চন্দ্রকান্ত পণ্ডিত সংক্রান্ত একটা প্রশ্ন করতে চাই। তার আগে বলি যে কালকে যে কুইজে আমরা বলেছিলাম যে কেউ উত্তর দিতে পারেননি, আশিস চট্টোপাধ্যায় বলে একজন ইউটিউব এবং ফেসবুকে আমাকে এবং জয়জ্যোতিকে লিখেছেন। তিনি বলছেন যে কালকে 2টো উত্তরই তিনি দিয়েছিলেন। প্রথম উত্তরটা ছিল যে রিলায়েন্স কাপ ক্রিকেটের থিম কী ছিল, ক্রিকেট ফর পিস, প্লাস পৃথিবীর কোন ক্রিকেট মাঠে প্রথম ডেলিভারিতে উইকেট পড়েছিল। উত্তর সোয়াই মানসিং স্টেডিয়াম, সুনীল গাভাস্কর আউট হয়েছিলেন ইমরান খানের বলে, সেটাও তিনি বলেছেন। তার প্রমাণ দেখে আমাদের মনে হচ্ছে আমরাই কোথাও তার নামটা মিস করেছি। কাজে আশিস চট্টোপাধ্যায় আপনি এসে আপনার প্রাইজ নিয়ে যেতে পারেন। এবার চন্দ্রকান্ত পণ্ডিতের কথা বলি। 87 রিলায়েন্স কাপে চন্দ্রকান্ত পণ্ডিত একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েন। আবার বলছি, 87 রিলায়েন্স কাপে চন্দ্রকান্ত পণ্ডিত একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েন, বেশ মেজর কন্ট্রোভার্সি। সেই কন্ট্রোভার্সিটা কী, এই উত্তরটা দিতে হবে। এবার জয়জ্যোতি ঘোষ এদিকে চাওয়াচাই করছে, ও জানে না। যাই হোক, আপাতত আপনারা জানলে খুশি হবেন যে ও জানে না, আগের দিনও জানতো না, তো হাসছে শুধু মিটিমিটি। এখন একটা ছোট্ট বিরতিতে যাব, কোথাও যাবেন না, এটাই লাস্ট ব্রেক। এই জীবন লইয়া কি করিতে হয়, একটা বিরাট প্রশ্ন ছিল। বাঙালি এখনও উত্তর খুঁজে পায়নি যে এই জীবন লইয়া কি করিতে হয়। কিন্তু এখন যেটা প্রশ্ন, আইপিএল এবং ক্রিকেট মহল উত্তর খুঁজে পাচ্ছে না, মহেন্দ্র সিং ধোনিকে লইয়া কি করিতে হয়। জয়জ্যোতি ঘোষ, কি করা উচিত? মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কি বলবো, মানে মনে হয় তিনি খেলবেন যখন ব্যাট নিয়ে নামেন, কিন্তু আমি তোমার উত্তরটা জানতে চেয়েছি। আমার মনে হয় মানে সবকিছুর তো শেষ রয়েছে, একটা মানে সময় এসে দাড়ি টানতে হয়।
এবার মনে হয় সময় হয়ে এসছে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি কালকেও কিন্তু প্রায় 200 স্ট্রাইক রেটে রান করেছেন, 200 স্ট্রাইক রেটে রান করেছেন, ভালো উইকেট কিপিং করেছেন। সো হয়তো মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে তুমি 40-50 পাচ্ছ না, কিন্তু একটা কুইক ফায়ার 27-28 করে দিচ্ছেন কিন্তু। এবং ধোনি যদি সিএসকে জিততো তাহলে ধোনির এই ব্যর্থতাটা চোখে পড়তো না, যদি সিএসকে হারছে তাহলে এটা আরও চোখে পড়ছে, আরও চোখে পড়ছে। আর ধোনির উইকেট কিপিং নিয়ে কোনো কথা হবে না, উইকেট কিপিং অসাধারণ। হ্যাঁ, ব্যাটিংটা সেটা আগের মতো হয়তো তিনি করতে পারছেন, তাও কালকে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। তবে ওই যে ধারাবাহিকতা হয়তো দেখাতে পারছেন না, সেই জন্য নবজোৎ সিং সিধু আগের ম্যাচে বলছিলেন, মানে কালকের নয় তার আগের ম্যাচে বলছিলেন যে মানে যে ধোনিকে আমরা দেখেছি সেই ধোনি বোধহয় আর মানে নামতে পারবে না এই সবুজ গালিচায়। তো আমি নবজোৎ সিং সিধু জানতে চাইছিলাম, আমি জয়জ্যোতি সিং সিধু কি বলছে? আমি তো আশা রাখি সবসময় ধোনি সেইভাবেই খেলুক, তবে অনেক সময় কি হয় যে ওরকম কথা বলছো, আশা তো করছি কি খেলবে, কিন্তু তোমার অ্যাসেসমেন্টটা কি? অ্যাসেসমেন্ট হচ্ছে যে এবারই মনে হয় শেষ আইপিএল মহেন্দ্র সিং ধোনির। এবার যদি মহেন্দ্র সিং ধোনি শেষ না করেন তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক হবে, কারণ কোথাও একটা দাড়ি টানতে হয়। একটা বিখ্যাত কথা আছে গিরিশ ঘোষের, দেহপট শনে নট সকলই হারায়। মহেন্দ্র সিং ধোনি শশাগড়া ক্রিকেট সাম্রাজ্যের অধিপতি। মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটকে যা দিয়েছেন, ক্রিকেট তাকে যা দিয়েছে তার সঙ্গে কোনো তুলনাই হয় না আইপিএলের। আইপিএলও অনেক কিছু তিনি দিয়েছেন আইপিএলকে, সিএসকে সমৃদ্ধ করেছেন জড়োয়ায়। কিন্তু একটা সময় থাকে যখন মানুষকে চলে যেতে হয়, যার যাওয়ার ভঙ্গিটা মনে থাকে। আমার কেন জানি না মনে হচ্ছে মহেন্দ্র সিং ধোনি এই যে লাস্ট 2 বছরে এত কথাবার্তা প্রয়োজনই ছিল না। যে 2023-এ জিতে যখন হর্ষ ভোগলে তাকে প্রশ্ন করলেন প্রেজেন্টেশনে এটাই কি শেষ, তখনই চলে যাওয়া উচিত ছিল, লোকে ওই ভঙ্গিটাই মনে রাখতো। এখন এই যে এত কথা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি সোশ্যাল মিডিয়া এত পপুলার, সারা ভারতবর্ষে পপুলার, সেখানেও দ্বিধাবিভক্ত হয়ে গেছে। অনেকে বলছেন যে যাওয়া উচিত, অনেকে বলছেন যাওয়া উচিত নয়। জয়জ্যোতি ঘোষের মতো কেউ যারা সিদ্ধান্ত নিতে পারছে না, তারা ওই নোটা দেওয়ার মতো কিছুই বলতে পারছেন না, মানে মাঝারি বলছেন, কখনো বলছেন যাওয়া উচিত নয়। মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট ক্যারিয়ারটা বরাবর ডিবেটের ঊর্ধ্বে থেকেছে। এমন ধোনি যিনি নিজেকে ডিবেটের মধ্যে নিয়ে এসছেন। তুমি কেমন তুমি একটা গান ছিল, বিখ্যাত রূপঙ্করের গান আছে, এই ধোনি কেমন ধোনি একদমই। আর এখানে এখন কোনটা বলছো বলো, কোনটা বলছো? একটা প্রশ্ন এখানে একদম উত্তর তো দিচ্ছি আমি, কিন্তু প্রশ্ন এবার করতেই হবে গৌতম দাকে। সেটা হচ্ছে যে এই যে ধোনিকে নিয়ে এত আলোচনা, তিনি কবে যাবেন, আমার একটা প্রশ্ন যে ধোনির যাওয়াটা কি ধোনির হাতে নিয়ন্ত্রণ হচ্ছে সেটা, নাকি তিনি বাধ্য হয়েই খেলছেন বিষয়টা চেন্নাই সুপার কিংসের জার্সিতে? কিছুটা বাধ্য হয়ে খেলছেন নিশ্চয়ই, কিন্তু ধোনি যে জায়গায় আছেন, তিনি যদি বলেন আমি খেলবো না, পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে না। আমি এটা বিশ্বাসই করি না যে ধোনি নন প্লেয়িং ক্যাপ্টেন হয়ে যান সিএসকের সঙ্গে সারাক্ষণ থাকুন, কি বারণ করেছে? খেলতেই হবে, কে মাথার দিব্যি দিয়েছে? কিন্তু এই যে খেলছেন, আবার বলছি যে এই যে বিতর্কগুলো, এগুলো তো থেকে গেল লিপিবদ্ধ হয়ে। মহেন্দ্র সিং ধোনিকে যখন তার ইভেনচুয়ালি ক্রিকেটিং অবিচুয়ারি লেখা হবে, যেই লিখুক না কেন, সে কিন্তু শেষের ওই সময়টা নিয়ে বলবে শেষের দিকটা একটু বেশি যেন দেরি করলেন, এই লাইনটা ধোনির প্রাপ্য ছিল না। একদম। এবং যখন কোনো ক্রিকেটার অবসর নেয় তখন মানে ওই একটা কথা আছে না যে আভি না যাও ছোড়কে কি দিল আভি ভরা নেই, ওটা যেন থাকে। মানে যখন সচিন গিয়েছেন, সচিন অনেকটা পরে গিয়েছেন, মানে যখন কেউ যায়, সৌরভ যখন গিয়েছেন, আমার মনে হচ্ছে স্টিল সৌরভ আর গাভাস্কার দুজন ঠিক সময় গেছেন, রাহুল দ্রাবিড়ও মোটামুটি ঠিক সময় গেছেন, আগের সিরিজে 3টে সেঞ্চুরি ছিল। যাক, এবার বলো যে কোন টিম সেমিফাইনাল? আমি এই চারটা যেটা দেখছিলাম এখন অবধি, দিল্লি ক্যাপিটালস 6 পয়েন্ট 3টে ম্যাচে, গুজরাট টাইটেন্স 6 পয়েন্ট, আরসিবি 6, পাঞ্জাব 6, এই 4টে টিম 6। 5টা ম্যাচ খেলে এলএসজি 6, কেকেআর 5টা ম্যাচ খেলে 4। তার মানে কেকেআরকে বাকি 9টা ম্যাচের 6টা জিততে হবে। কেকেআর পারবে কি পারবে না বলো? মন চাইছে তো পারবে। এই যে উত্তরগুলো দাও না তুমি। হেড সেজ পারবে না, হার্ট সেজ পারবে। তবে 4টে টিম আপনার পছন্দের 4টে টিম কি প্লে অফের? হেড বলছে পারবে না। তুমি এই যে আগেকার দিনে ছিল না যে গোলের কাছে গিয়ে স্কোয়ার পাসে বল দিয়ে দাও, হ্যাঁ, পিকে ব্যানার্জি বলতেন অসহ্য যে গোলের সুযোগ পেয়েছে স্কোয়ার পাসে বল ঠেলে দিল অন্যকে। 4টে টিম বলো। দিল্লি, গুজরাট, পাঞ্জাব, দিল্লি, গুজরাট, পাঞ্জাব, ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোর, এই 4টে টিমই তো সামনে আছে। আমারও কালকেই উত্তর বদলে ফেলবে আবার। না, আমারও এই 4টে টিম। তবে আমার মনে হচ্ছে এর মধ্যে একটা টিমকে ডচ করে কলকাতা উঠে গেলেও যেতে পারে।
তুমি বলছো একটা টিমকে একটা কলকাতা টিমকে ডচ করে উঠে গেলেও যেতে পারে। আমি কালকে থেকেই এটা সন্দেহ প্রকাশ করছি যে পণ্ডিত তোমার মাসতুতো ভাই, এটা কালকে থেকেই আমি বলছি। আজকে মেসেজও করেছেন একজন, মানে অবাক হয়ে যাচ্ছি স্টেডিয়াম বুলেটিনের এই পপুলারিটি দেখে। একজন মেসেঞ্জারে লিখেছেন, চন্দ্রকান্ত পণ্ডিত আসলে আপনার কে হয় এটা বলুন। মানে আমি এটা 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 কি তোমার মনে হয় প্রশংসা করেছে? না, এটা এই মুহূর্তে চন্দ্রকান্ত পণ্ডিতের বাজার যাচ্ছে, কেউ হয় না এটা তোমার প্রশংসা করেছে? কেউ হয় না আমার চন্দ্রকান্ত পণ্ডিত। দমদমে চন্দ্রকান্ত পণ্ডিত ফ্যান ক্লাবের ও সেক্রেটারি আমার যখন চাপা থেকে কেকেআর কে তুলে দিয়েছে। বাট জিতলে তো ভালোই হয়, সবাই চায় কেকেআর যাক। 9টা ম্যাচের 6টা কিন্তু এই ভঙ্গিতে যদি ক্রিকেট খেলে, আর রোজ একটা সুজন মুখার্জির সঙ্গেও ক্রিকেট খেলে অপোনেন্ট টিমের ছাড়া, তাহলে তো মুশকিল। আজকে আর মোহনবাগানের কথা বলো না, আবার বলছি যে মোহনবাগান টিমটা যে ভঙ্গিতে খেলছে সেটা জাস্ট অবিশ্বাস্য। এবং মোহনবাগানের সমর্থকরা মোহনবাগান টিমের অল টাইম বেস্ট টিম বলতে 3টে টিম বলেন, 64-65 মোহনবাগান, চুরি জার্নাল সহ 78 মোহনবাগান, পিকের মোহনবাগান, এই মোহনবাগান। তার মধ্যে অলরাউন্ড ব্রিলিয়েন্স দেখলে এই মোহনবাগান আগে। আর যদি আপনি বলেন যে না বাঙালি দরকার, বাঙালি ছেলের ব্রিলিয়েন্স, তাহলে তো সুভাষিস বসু ছাড়া কোনো বাঙালি ছেলেই নেই, তাহলে আবার আলাদা। কিন্তু শুধু যদি নাম না দেখে, ন্যাশনালিটি না দেখে বলেন, তাহলে এই মোহনবাগান সবার আগে। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।